অডিও কথনে সবাইকে স্বাগতম। অবন্তী নামের একটি মেয়ের জীবনের গল্পই হলো আমাদের আজকের উপন্যাসের মূল কাহিনী। শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম পর্ব আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দিয়েছি। আজকে পড়ছি দ্বিতীয় পর্ব। হাওড়া স্টেশনে পৌঁছে মনে হয়েছিল একা এলে সে কোথাও বেরোতে পারত না। মানুষ, অজস্র মানুষ, সবাই একসঙ্গে ছুটে যাচ্ছে। পৃথিবী জনশূন্য হয়ে গেলে যতখানি, জনপূর্ণ হলে তার চেয়ে হয়তো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। রাজভবনের পাশের সরকারি অফিসে পৌঁছে স্বর্ণেন্দু বোর্ড দেখে বলল, তোমার অফিস 3 তলায়, ওটা খুঁজে নিয়ে নিজে রিপোর্ট করো। আমার যাওয়া ঠিক হবে না। যদি আজকেই কাজ শুরু করতে হয় তাহলে নিচে নেমে এসে আমাকে জানিয়ে যেও। আমি এখানেই আছি। এতক্ষণ কি করবে? দেখি। তুমি তো স্নান খাওয়া করে আসোনি। আমি তো জানতাম না কলকাতায় আসতে হবে। তাহলে? আরে এ নিয়ে চিন্তা করো না, কোথাও ম্যানেজ করে নিব। যাও, 10টা বেজে গেছে। উইশ ইউ গুড লাক। 3 তলায় পৌঁছে কাগজপত্র জমা দিয়ে খাতায় নাম তুলতে প্রায় 45 মিনিট লেগে গেল। তার নামে একটা ফাইল খোলা হলো। জন্ম তারিখ থেকে শেষ পড়াশোনার সার্টিফিকেট সবই যাচাই করে নেওয়া হলো। তারপর সুপারভাইজার অবন্তীকে নিয়ে গেলেন যে সেকশনে তার নাম স্ট্যাটিস্টিক। বললেন, এখানেই কাজ করুন মিস্টার সেন। এই মেয়েটি আজই জয়েন করলো, কাজকর্ম দেখিয়ে দেবেন। মিস্টার সেন এক মাথা টাক নিয়ে বললেন, কি ভেবেছেন বলুন তো? এটা কি নার্সারি? উটকো লোক এনে ঢোকাচ্ছেন, আমি কাজ শেখাচ্ছি, আর সে শিখে অন্য সেকশনে চলে যাচ্ছে। আমি যখন থাকবো না তখন দেখবো আপনাদের রিপোর্ট কিভাবে তৈরি হয়। ভদ্রলোক জবাব না দিয়ে চলে যেতে মিস্টার সেন তাকালেন তার দিকে। নাম কি? অবন্তী চ্যাটার্জি। অবন্তী? আমার জানাশোনা কোনো মেয়ে ছেলের অবন্তী নাম নেই। প্রাচীন নাম সব ফিরে আসছে, কিন্তু অবন্তীর সঙ্গে চ্যাটার্জি মানাচ্ছে না। চট্টোপাধ্যায় বলবেন। বসুন। যোগ বিয়োগ জানেন? মেয়ে ছেলে শব্দটায় তীব্র আপত্তি ছিল অবন্তীর। ওই শব্দটা উচ্চারণ করার সময় ভদ্রলোকের নাকটা এমন কুঁচকে গিয়েছিল যেন আরশোলা ছুঁয়েছেন। কিন্তু তার পরের কথাগুলো শুনে মনে হয়েছিল লোকটা একটু অন্যরকম। সে চেয়ারে বসে বলল, আমি নতুন, আজই প্রথম এসেছি। সেটা তো শুনলাম। সেজন্যই আপনার কথার প্রতিবাদ করব না। প্রতিবাদ? আরে বাস, ছাত্র ইউনিয়ন করতেন নাকি? না। তাহলে প্রতিবাদ করার মতো কোনো কথা শুনেছেন নাকি? হ্যাঁ। কিন্তু? নো কিন্তু, বলে ফেলুন। মেয়ে ছেলে শব্দটা আর বলবেন না। সে কি, কথাটা খারাপ নাকি? ছেলেবেলা থেকে বাপ ঠাকুরদার মুখে শুনে আসছি। ভদ্রলোক হাঁ হয়ে গেলেন। আপনাকে ব্যাটা ছেলে বললে শুনতে ভালো লাগবে? কেউ বলে না, তবে ব্যাটা ছেলে মানে গৌরবের ব্যাপার। মেয়ে ছেলে মানে আপনি অবজ্ঞা করছেন। পুলিশ ভেরিফিকেশন হয়েছিল? মানে? সরকারি চাকরি পাওয়ার আগে পুলিশকে জানানো হয়ে থাকে যাকে চাকরি দেওয়া হচ্ছে তার সম্পর্কে খোঁজ খবর করে রিপোর্ট দিতে। পুলিশ কি আপনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল? না। যাবে, গিয়ে যেসব কথা বলবে সেগুলো হজম করবেন। না করলে তারা যে রিপোর্ট দেবে তাতে চাকরিটা চলে যাবে। তবে হ্যাঁ, আমি আর কখনো মেয়ে ছেলে শব্দটা উচ্চারণ করব না, বুঝলেন? ধন্যবাদ, কিন্তু এখন থেকে আপনি আমাকে তুমি বলবেন। মিস্টার সেন চশমা খুলে তাকালেন। থাকো কোথায়? বর্ধমানে। সেখান থেকে একাই এসেছো? না, সঙ্গে একজন এসেছেন। তিনি কোথায়? নিচে। আশ্চর্য, তাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? বলে দাও 4টের সময় এসে তোমাকে নিয়ে যেতে। প্রথম দিন, অফিস ছুটির ভিড় শুরু হওয়ার আগেই চলে যেও। প্রথম দিনের কাজকে ছেলে খেলা বলে মনে হয়েছিল অবন্তীর। গোটা 60 চালান থেকে নাম, নম্বর আর টাকার অঙ্ক একটা মোটা খাতায় লিখতে হয়েছে তাকে। এই কাজটা একটা ক্লাস 8-এর ছাত্রও করতে পারে। 1:30 নাগাদ মিস্টার সেন জিজ্ঞাসা করলেন, টিফিন করবে না? আমি কিছু সঙ্গে আনিনি।
তাতে কি হয়েছে? ক্যান্টিনে চলে যাও, সেখানে মেয়েদের আলাদা ব্যবস্থা আছে। দাঁড়াও। চারপাশে তাকালেন মিস্টার সেন। দূরে একজন মধ্যবয়সিনী স্লথ পায়ে এগিয়ে এলেন। আবার কি হলো? এই মেয়েটি আজ জয়েন করেছে, ওকে একটু ক্যান্টিনে নিয়ে যাবেন। মিসেস রায় তাকালেন। আজ শুরু? হ্যাঁ। এসো। ভদ্রমহিলার পেছনে হাঁটতে হাঁটতে অবন্তী বুঝতে পারল উনি খুব পরিশ্রান্ত। অফিসে আসার সময় নিজের পোশাক সম্পর্কেও সচেতন ছিলেন না। ছায়া বেরিয়ে গেছে পায়ের কাপড় একটু উঠে যাওয়ায়। জামার নিচে ঝুলে গেছে অন্তর্বাসের স্ট্র্যাপ। ক্যান্টিনে গোটা পাঁচেক মহিলা বসেছিলেন গোল হয়ে। তাদের সামনে ভাত, ডাল, তরকারি এবং মাছ। খাওয়া এবং গল্প চলছিল। ওরা ঘাড় ঘুরিয়ে অবন্তীকে দেখলেন। মিসেস রায় খানিকটা দূরের টেবিলে বসে বললেন, আর একজন বাড়ল। তোমার নাম কি জানো? অবন্তী চ্যাটার্জি। বাড়ির অবস্থা কি রকম? ভালো নয়। অবন্তী মাথা নাড়ল। বুঝেছি, সঙ্গে খাবার এনেছ? না। সে কাছে এলে বললেন, কি খাবে ওকে বলে দাও। তারপর ব্যাগ থেকে টিফিনের কৌটো বের করলেন। দাম জেনে শুধু টোস্ট আর চায়ের অর্ডার দিল অবন্তী। অত অল্পে পেট ভরবে? আমি অবশ্য ওদের মতো ভাত ডাল খেতে পারি না, রুটি তরকারি নিয়ে আসি। এখানে ভাত ডালও পাওয়া যায়? না, ওরা এক একজন বাড়ি থেকে এক একটা আইটেম নিয়ে আসে। আমি ভাই ঘুম থেকে উঠি 5টায়, হেসেলে যাই, 5 জনের পিণ্ডি তৈরি করে তবে বের হই। চিড়িয়ামোড় থেকে বাসে ওঠা রেপ্ট হওয়ার চেয়ে খারাপ। বাড়ি ফিরি কিন্তু শুতে পাই না, আবার খ্যাটের জোগাড় করতে হয়। শুতে শুতে 11টা। আজকাল আর পারি না ভাই। রান্নার লোক রাখেন না কেন? না খেয়ে থাকবো বলে। যা বাজার তাতে 2 জনের রোজগারেই চোখে সর্ষে ফুল দেখছি। ফ্ল্যাট কিনতে লোন নিয়েছি, সেটা শোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর আবার হাতি পোষার কথা ভাবতেই পারি না। টোস্ট এসে গিয়েছিল, মাখনের স্বাদ বিশ্রী। 4টের সময় অবন্তী নিচে নেমে দেখলো স্বর্ণেন্দু দাঁড়িয়ে আছে। ওকে দেখে সুন্দর হাসল সে। জিজ্ঞাসা করলো, প্রথম দিন কেমন লাগলো? অবন্তী মাথা নাড়ল। ভেবেছিলাম খুব কঠিন কাজ করতে হবে, কিন্তু যা করতে হলো তা স্কুলের মেয়েরাও পারবে। হুম। রোজ 4টের সময় ছাড়বে? না বোধহয়, তুমি এসেছো বলে। আমি? আমার কথা বলেছ নাকি? না না, বলেছি তুমি পৌঁছে দিয়েছো এবং প্রথম দিন বলেই আবার ফেরত নিয়ে যাবে, তাই মিস্টার সেন তাড়াতাড়ি পৌঁছে দিলেন। মিস্টার সেনটা আবার কে? ওর সেকশনেই আমাকে কাজ করতে হবে। দেখো, প্রথম দিনেই যিনি সদয় হয়েছেন। এই, বাবার বয়সী ভদ্রলোককে নিয়ে রসিকতা করবে না। বুঝলাম। এখন কোথায় যাবে বলো? বাড়ি। সে কি, এখনো রোদ রয়েছে, কলকাতা দেখবে না? না, স্টেশনে চলো। খিদে পায়নি? কিছু খেয়েছো? টোস্ট খেয়েছি। ওরা কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ একটা দোকানের দিকে পা বাড়ালো স্বর্ণেন্দু। এসো, আমার খিদে পেয়েছে। অগত্যা অবন্তীকেও ঢুকতে হলো। বিরাট হল ঘরে অনেক টেবিল চেয়ার পাতা। ডালপুরি আর আলুর দমের অর্ডার দিল স্বর্ণেন্দু। আমি দুটো খেতে পারবো না। কেন? দুটো টোস্ট খেয়ে তোমার পেট ভরে গেছে? দুটো খাইনি, একটা। কেন? চুপ করে রইল অবন্তী। স্বর্ণেন্দু মাথা নাড়ল। দ্রুত প্লেট চলে এলো। খেতে খেতে স্বর্ণেন্দু জিজ্ঞাসা করলো, তুমি কাল থেকে একা আসতে পারবে? কি জানি। দেখো, কাল আমি তোমার সঙ্গে আসতে পারি, কিন্তু রোজ তো পারবো না। আমি বলি কি, বর্ধমান থেকে এভাবে আসা যাওয়া বেশি দিন করা সম্ভব নয়। তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। গাড়ি কোনো কারণে বন্ধ হয়ে গেলে বিপদ হবে। চাকরি যদি করতেই হয়, তাহলে কলকাতায় কোনো হোস্টেলে তোমার থাকা উচিত। স্বর্ণেন্দু বলল। কত খরচ হবে? স্বর্ণেন্দু হেসে ফেলল। তার আগের সমস্যা হলো জায়গা পাওয়া। কলকাতায় মেয়েদের জন্য যেসব হোস্টেল রয়েছে সেগুলি সব ভর্তি। একটা সিট খালি হলে অনেক দরখাস্ত পড়ে। তাহলে? আমি আজ সারাদিন ঘুরলাম। যে কটা হোস্টেলে গিয়েছি একই কথা, জায়গা নেই। দরকার নেই, আমি কাল থেকে একাই আসতে পারবো। দেখো। দুটো ডালপুরি খাওয়া হয়ে গিয়েছিল অবন্তীর। বলল, আমি তো আর বাচ্চা মেয়ে নই যে হারিয়ে যাব।
সে রাতে বাড়ি ফিরে মনে হলো আর দাঁড়াতে পারছে না। বাথরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় শরীর এলিয়ে দিল। মা কাছে এসে বলল, কি রে, কি হলো? কি আবার হবে? ঘুম পাচ্ছে। খাবি না? পরে খাবো। আরে এখন তো 9টা, তোর ছুটি হয়েছে 5টায়, এতক্ষণ লাগলো? অবন্তী চোখ মেলল, তারপর উঠে বসল। কতক্ষণ লাগতে পারে জানো? কতক্ষণ আর? বড়জোর 2.5 ঘন্টা। অফিস থেকে স্টেশনে যেতে সময় লাগবে না? শুনলাম তোর অফিস থেকে মিনিট 20-র মধ্যে স্টেশনে যাওয়া যায়। তাহলে তোর তো 8টা কি 8:15-র মধ্যেই বাড়িতে পৌঁছে যাওয়া উচিত। এসব কে বলল? বাহ, এখান থেকে কেউ বুঝি ডেলি প্যাসেঞ্জারি করে না? আমি অফিস থেকে হাওড়া স্টেশনে হেঁটে এসেছি। এত ভিড় ছিল যে একটা ট্রেন ছাড়তে হয়েছে। হেঁটে এসেছিস কেন? অমন ভিড়ে বাসে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। স্বর্ণেন্দু সঙ্গে ছিল? ও না থাকলে রাস্তা চিনতাম কি করে? ভালোই হয়েছে, প্রথম দিন রাস্তাঘাট চিনিয়ে দিয়েছে। কাল থেকে নিশ্চয়ই একাই যেতে পারবি। বলেছি তো পারবো। ও অবশ্য কালও পৌঁছে দিতে চেয়েছিল। না না, দেখে যখন এসেছিস তখন দরকার নেই। মা গলা পাল্টালো। রোজ সঙ্গে গেলে কথা উঠবে। অবন্তী তাকালো। মা বলল, স্কুল কামাই করে তোর সঙ্গে সঙ্গে যাচ্ছে স্বার্থ ছাড়াই, এ কথা কেউ বিশ্বাস করবে? নোংরা কথা বাতাসে উড়বে। ভালোই করেছিস একা যেতে পারবি বলে। নে, দুটো রুটি খেয়ে নে। কাল তো সেই সকালেই উঠতে হবে। হ্যাঁ রে, দুপুরে কি খেলি? চা, টোস্ট, ডালপুরি, আলুর দম। বাবা, এত খরচ করার দরকার নেই। কাল থেকে রুটি আর আলুর চচ্চড়ি করে দেব। বাড়ির খাবার খেলে পেটও ঠিক থাকবে। ও হ্যাঁ, যদি দেখিস বাসে ভিড় আছে তাহলে হেঁটেই আসা যাওয়া করিস স্টেশন থেকে। একটু না হয় আগে বের হবি। ভিড় বাসে নাকি কিছু লোক মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। মা চলে গেল। অবন্তী চুপচাপ শুয়ে রইল। হঠাৎ মায়ের কি হলো? আজ সকালে স্বর্ণেন্দু যখন তাকে নিয়ে কলকাতায় গেল, তখন মাকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছিল। অথচ এখন একেবারে অন্য কথা বলল। স্বর্ণেন্দু জানতে পারলে কি বলবে? মাকে একদম বুঝতে পারছিল না অবন্তী। বাবা চলে যাওয়ার পর মা এবং স্বর্ণেন্দু ছাড়া তার পাশে কেউ নেই। মায়ের ক্ষমতা সীমিত, যা কিছু তা এই বাড়ির মধ্যেই। স্বর্ণেন্দু তাকে বাইরের পৃথিবীতে আগলে রাখতে পারে। এতদিন বর্ধমানে থেকে যে জীবনে সে অভ্যস্ত হয়েছিল, আজ কলকাতায় গিয়ে রীতিমতো হকচকিয়ে গিয়েছে সে। যেন কুয়োর ব্যাঙ সাগরে পড়েছে। ওখানকার লোকজনদের সে জানে না। আজ অফিসে যাদের দেখলো, তারা কে কি রকম সেটা একদিনে বোঝা মুশকিল। মা বলল স্টেশন থেকে ডালহৌসি রোজ হেঁটে যাওয়া আসা করতে। অসম্ভব। আজ স্বর্ণেন্দু সঙ্গে ছিল বলে হাঁটতে ইচ্ছে করছিল। কিন্তু কি ভিড়! হাঁটাই মুশকিল। দূরত্বটা অনেক, তার উপর রাস্তাটাও খারাপ। মুশকিল হলো সে সময় বাসের যে চেহারা সে দেখেছে, তাতে ওঠার চেষ্টা করতেও সাহস হবে না তার। রান্নাঘরে গিয়ে খাওয়ার সময় অবন্তী বলল, মা, আমি কি করে এখান থেকে অফিস করব ভেবে পাচ্ছি না। কেন? একদিনেই মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। প্রথম দিন বলে মনে হচ্ছে। এই যে আমি বিয়ের আগে কুটুটিও নাড়িনি। বিয়ে হলো এক মাস্টারের সঙ্গে, যার ঝি চাকর রাখার ক্ষমতাই নেই। শাশুড়ি 5টার সময় দরজা ধাক্কা দিয়ে তুলে দিত। উনুন ধরাও, বাসি কাপড় কাচো, চা বানাও, রান্না চাপাও। তারপর স্কুলের ভাত দিয়ে ঘর ঝাড় দাও, মোছো। তাতেও শেষ হয়নি। এক গাদা ময়লা জামা কাপড় কাচতে হতো স্নানের আগে। তারপর কোনো মতে নাকে মুখে গুঁজে শাশুড়ির পাশে বসে মহাভারত পড়ে শোনাতে হতো। শরীর পারত না, কিন্তু আমাকে পারতে হতো। আস্তে আস্তে সেটাও অভ্যেস হয়ে গেল। অভ্যেস হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না। পরের দিন স্টেশনে পৌঁছে হাওড়ার রিটার্ন টিকিট কাটলো অবন্তী। মাস শেষ হতে দেরি নেই। 1 তারিখ থেকে মান্থলি কেটে নেবে। টিকিট নিয়ে এগোতেই দেখতে পেল স্বর্ণেন্দু হাসি মুখে দাঁড়িয়ে আছে। চারপাশে যাত্রীদের ব্যস্ততার মধ্যে অদ্ভুত শান্ত একজন। স্বর্ণেন্দু বলল, খুব দুঃখিত, তোমার বাড়িতে যেতে পারলাম না। দেরি হয়ে গেছে দেখে এখানে অপেক্ষা করছি। কেন? বাহ, তোমাকে পৌঁছে দিতে হবে না? তোমার স্কুল ম্যানেজ হয়ে যাবে।
আজ আমি একা যাই। একা? বাহ, তুমি তো রোজ কামাই করে পৌঁছে দেবে না। আজ আমি নিজেই চেষ্টা করে দেখি। মাত্র একদিন গিয়েছ, পারবে? দেখি না। ঠিক আছে, দেখো। শোনো, হাওড়া স্টেশনে নেমে কাল যে পথ দিয়ে গিয়েছিলাম সেই পথে গিয়ে বাসের বদলে ট্রামে উঠবে। বলবে টেলিফোন ভবন। মনে থাকবে? থাকবে। তুমি বোধহয় ৫টার ট্রেন ধরতে পারবে না। প্রথম দিন বলে আগের ছুটি দিয়েছিল। ফেরার সময় বাসে উঠতে পারবে না। ওই টেলিফোন ভবনের কাছে এসে হাওড়ার ট্রামে উঠবে। যাও, দেরি করো না। ভালোভাবে যাও। সেই দিনটার কথা মনে এলে এখনো হাসি পায়। ট্রেনে উঠে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যদি ভুল হয়ে যায়। সহযাত্রীরা তার দিকে তাকিয়ে আছে কেন? কারো কি বদমতলব আছে? এই ট্রেনটা যেখানে একেবারে থেমে যাবে সেখানেই নামতে হবে। জড়সড় হয়ে বসে থাকতে থাকতে স্টেশনটা এসে গেল। চিমনি থেকে ধোঁয়ার মতো মানুষগুলোর সঙ্গে সে যখন স্টেশনের বাইরে এগিয়ে যাচ্ছে তখন শুনতে পেল, আপনি এই লাইনে থাকেন? অবন্তী মুখ ফেরালো না। প্রশ্নটা নিশ্চয়ই কেউ তাকে করবে না। এই সময় লোকটা পাশে এলো। আপনি তো কাল জয়েন করলেন। এবার তাকাতে হলো। সাধারণ চেহারার একজন মানুষ প্রশ্ন করছে। সে হাঁটতে হাঁটতে মাথা নেড়ে হ্যাঁ বলল। কলকাতার রাস্তাঘাটে গায়ে পড়ে যারা কথা বলে তাদের বেশিরভাগই মতলববাজ। আপনি কোথায় থাকেন? কেন? আপনার কি দরকার? ওহো, আপনি ভুল বুঝছেন। একসঙ্গে চাকরি করি বলেই জিজ্ঞাসা করছি। অবন্তী হোঁচট খেল। সহকর্মীর সঙ্গে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। লোকটি বলল, ট্রামে উঠলে লেট হয়ে যাবে, শাটল বাসে আসুন। অবন্তী দেখলো লোকটা দাঁড়িয়ে থাকা একটা বাসে উঠছে। এই বাস কোথায় যায়? অবন্তী এগিয়ে গিয়ে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলো, টেলিফোন ভবনে যাবেন? হ্যাঁ। অবন্তী উঠতেই লোকটা বলল, আমার কথা বিশ্বাস হলো না? না, না হওয়ারই কথা। আগে দেখেননি তো? দুটো ডালহৌসি। বসার জায়গা পায়নি অবন্তী। লেডিস সিটের সামনে দাঁড়িয়েছিল। কন্ডাক্টর লোকটাকে টিকিট দিতেই সে বলল, আপনার টিকিট হয়ে গেছে। তখন আরো গাদা গাদা লোক বাসে উঠেছে। লোকটাকে দেখা যাচ্ছে না। তার টিকিট লোকটা কেন কাটবে? কিন্তু এখন সে কি করতে পারে? আরেকটা টিকিট কাটার কোনো যৌক্তিকতা নেই। পরে লোকটাকে দাম ফিরিয়ে দিতে হবে। ডালহৌসিতে হুড়মুড়িয়ে অফিস যাত্রীরা নেমে গেল। অবন্তী নামতে যাচ্ছিল। পেছন থেকে লোকটি বলে উঠল, আরে, এখানে নামছেন কেন? আরো দুটো স্টপ। এটা তো টি বোর্ড। বাস থেকে নেমে টেলিফোন ভবন চিনতে পারল অবন্তী। লোকটা পাশে পাশে হাঁটছে। অবন্তী জিজ্ঞাসা করলো, আপনি আমার টিকিট কাটলেন কেন? চেনা লোক, কেটে ফেললাম। এক অফিসে যাচ্ছি, পরের দিন দেখা হলে আপনি আমারটা কাটবেন। কত দাম? ধুর, আপনি তো আচ্ছা লোক। সামান্য কটা পয়সার জন্য ঝামেলা করছেন। বললাম তো কন্ডাক্টরের হাতে আমার ভাড়া দিয়ে শোধ করে দেবেন। ওরা অফিসে ঢুকলো। অবন্তী চেয়ারে বসে লোকটাকে দেখতে পেল না। রুমাল বের করে কপালের ঘাম মুছতে না মুছতে মিস্টার সেন এলেন। বাহ, আমি ভবানীপুর থেকে আসছি, তুমি বর্ধমান থেকে আমার আগে চলে এসেছো। গুড। তখনই লোকটি এসে দাঁড়ালো টেবিলের পাশে। সেনদা, এই মহিলা ডেঞ্জারাস মানুষ। আর একটু হলে মার খেয়ে যেতাম। কিরকম? মিস্টার সেন চেয়ারে বসলেন। সংক্ষেপে ঘটনাটা বলল লোকটা। খুব অন্যায় করেছে বললাম। তুমি গুন্ডা না সহকর্মী ও কি করে বুঝবে? বাহ, আমাকে দেখে কি গুন্ডা বলে মনে হয়? না, কিন্তু গুন্ডাদের চেহারা তোমার মতো হয় কিনা তা তো জানে না। মিস্টার সেন অবন্তীর দিকে তাকালেন। এ হলো বলরাম। ভালো ছেলে, একটু বেশি কথা বলে। আমি এখন কথা বলতে আসিনি। কাল অ্যাটেন্ডেন্স খাতায় উনি সই করেননি। আজও সোজা এখানে এসে বসেছেন। এমন করলে তো চাকরি থাকবে না। ওকে বললে উনি সন্দেহ করবেন। আপনি বুঝিয়ে দিন। বলরাম ফিরে গেল। মিস্টার সেন বললেন, রোজ অফিসে এসে অ্যাটেন্ডেন্স খাতায় সই করবে। দেরি করে এলে একটা লাল দাগ দেখতে পাবে। 3টে লাল দাগের ওপর সই করলে একটা ক্যাজুয়াল লিভ কাটা যাবে। বলরাম এস্টাবলিশমেন্টে কাজ করে। যাও, সই করে এসো। অফিসের পরিবেশ খারাপ নয়, কিন্তু মেয়েদের ক্যান্টিনে বেশিক্ষণ বসা যায় না। এই অফিসে যেসব মহিলা চাকরি করেন তাদের প্রায় প্রত্যেকেরই বয়স হয়েছে। সবাই সংসার ফেলে অফিসে আসেন। তাদের আলোচনার বিষয় ছেলে মেয়ে এবং স্বামী। প্রায় প্রত্যেকেই স্বামীর সমালোচনা করেন। সেই সব সমালোচনা শুনলে মনে প্রশ্ন আসবেই, কেন এরা স্বামীর সঙ্গে এক বাড়িতে আছেন?
দ্বিতীয় বিষয় হলো পুরুষ সহকর্মীদের সম্পর্কে মন্তব্য। কার চোখের দৃষ্টি খারাপ, কে মদ খায়, কে বাড়াবাড়ি রকমের ঘুষ নিচ্ছে ইত্যাদি। বর্ধমানে তাদের পাড়ায় কয়েকজন বিধবা বৃদ্ধার চালচলনের সঙ্গে এদের খুব মিল আছে। দ্বিতীয় দিনে ওদের একজন কথা বললেন, তুমি শুনলাম বর্ধমান থেকে আসো? হ্যাঁ। বাবা, এখন বয়স কম, দম আছে। মিস্টার সেন কি বলেন? বুঝলাম না। একটু সামলে সুমলে চলো, মফস্বলের মেয়ে তো, কলকাতার বেটা ছেলেদের মতলব বুঝতে পারবে না। উনি তো আমার বাবার মতো। হ্যাঁ, বাবা অনেকের ডাকনাম, কত দেখলাম। অবন্তীর শঙ্কা ছিল অফিস ফেরত স্টেশনে যাওয়ার পথে বলরাম তার সঙ্গ নেবে, কিন্তু লোকটাকে দেখতে পেল না। অনেকক্ষণ টেলিফোন ভবনের সামনে দাঁড়িয়ে থাকার পরে লেডিজ বোর্ড ঝোলানো হাওড়ার ট্রাম দেখতে পেল সে। মেয়েরা মহারানীর মতো বসে আছে, দ্বিতীয় শ্রেণীতে পুরুষরা বাদুড় ঝোলা হয়ে ঝুলছে। হাওড়া স্টেশনে চলে এলো সে বেশ আরামে। স্টেশনে ঢুকতেই বর্ধমানের ট্রেন পেয়ে গেল। 8:15 স্টেশনে নেমেই দেখতে পেল স্বর্ণেন্দু দাঁড়িয়ে আছে। যাক, ফিরে এসেছো তাহলে। আশ্চর্য, আমি কি বাচ্চা মেয়ে যে হারিয়ে যাব? কোনো অসুবিধা হয়নি? একটু ভয় ভয় করছিল, তারপর ঠিক হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, মা টিফিন দিয়েছিল। বিকেলে তো কিছু খাওনি? এক কাপ চা খেলে হয় না, দেরি হয়ে গেছে। ইচ্ছে যখন হয়েছে তখন খেয়ে যাও, রিক্সা নিও। না, তার চেয়ে হাঁটতে ভালো লাগবে। ওরা হাঁটতে লাগলো। স্টেশন চত্বর পার হতেই রাস্তা ফাঁকা। স্বর্ণেন্দু জিজ্ঞাসা করলো, যাতায়াত করতে কষ্ট লাগছে না? একটু, খুব টায়ার্ড লাগে, ঘুম পেয়ে যায়। তোমার জন্য একটা হোস্টেল জোগাড় করতেই হবে। না। কেন? খরচ বাড়বে বলে? আরে খরচের চেয়ে শরীরের কথা ভাবো। না, তার চেয়েও একটা বড় ব্যাপার আছে। হোস্টেলে থাকলে তোমাকে রোজ দেখতে পাবো না। অবন্তী মুখ ফেরালো। আহা, দেখতে হলে বেঁচে থাকতে হবে সুস্থ শরীরে। তুমি প্রতি শুক্রবার চলে আসবে, সোমবার সকালে ফিরে যাবে। মাঝে মধ্যে আমিও যাব কলকাতা, অফিস ছুটির পর দেখা করবে। তুমি যাবে না? আমি মিথ্যে কথা বলছি? না, এখন সত্যি কথা বলছো, পরে কাজের চাপে ইচ্ছে থাকলেও যেতে পারবে না। জানো আজ অফিসে কি শুনলাম? অবন্তী মহিলাদের গল্পটা বলল। স্বর্ণেন্দু হাসল। মানুষ যখন দেখে তার জীবনের ভালো সময়টা সে উপভোগ করতে পারেনি, তখন সে হতাশ হয়ে পড়ে। আর তখনই সে এমন মন্তব্য করে। কারো ভালো দেখতে ইচ্ছে করে না। ওসব গল্প যত না শুনতে পারো ততই মঙ্গল। পাড়ার কাছাকাছি চলে আসতে অবন্তী দাঁড়ালো। ঠিক আছে, এবার তুমি যাও। কেন? মায়ের ভয় তোমার সঙ্গে আমাকে দেখলে প্রতিবেশীরা গল্প ছড়াবে। গল্প বলছো কেন? যা সত্যি তাই বলবে। অবন্তীর মুখে রক্ত জমল। সত্যিটা তো সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে না। তুমি রাগ করো না। খুব খারাপ লাগছিল স্বর্ণেন্দুকে ওভাবে বলতে, কিন্তু এখনই মায়ের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে লাভ নেই। তাছাড়া স্বর্ণেন্দু স্কুলে পড়ায়, এই গল্প খুব দ্রুত ডালপালা মেলবেই। স্কুলের শিক্ষকের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে সেক্ষেত্রে। এখন একটু আধটু আড়াল আবডাল থাকা ভালো। বাড়িতে ঢোকা মাত্র মায়ের প্রশ্ন, এত রাত হলো? মাথা গরম হয়ে গেল অবন্তীর। তবু নিজেকে সংযত করল সে। বলল, একদিন তুমি আমার সঙ্গে গেলে বুঝতে পারবে কেন রাত হলো। এখন কিছু খাবি, না একেবারে রাতে খাবার খেয়ে নিবি? একেবারে খাবো। বাথরুম থেকে পরিষ্কার হয়ে কাপড় পাল্টে খাটে চিত হয়ে শুয়ে পড়ল অবন্তী। মা বলল, অফিসে কি খুব খাটাচ্ছে? না, যাতায়াত করতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রথম প্রথম ওরকম লাগবে। হুম। চোখ বন্ধ করলো অবন্তী। আজ স্বর্ণেন্দুর সাথে দেখা হয়েছে? কেন? চোখ খুলল সে। না, এমনি জিজ্ঞাসা করলাম। আমি সকালে ট্রেন ধরে কলকাতায় গিয়েছি, এখন ফিরে এলাম। এর মধ্যে দেখা হওয়ার কথা মনে হলো কেন তোমার? বললাম তো এমনিই মনে হলো। ভালোই হয়েছে দেখা না হয়ে। আজ তোর বাবার এক বন্ধু এসেছিলেন, একই স্কুলে পড়ান। বললেন গতকাল স্বর্ণেন্দু কাউকে না বলে ডুব মেরেছে বলে হেডমাস্টার মশাই বিরক্ত হয়েছেন।
আমি অবশ্য বলিনি তোকে পৌঁছাতে কলকাতায় গিয়েছিল। ঘর অন্ধকার করে শুয়েছিল অবন্তী। সেই সকাল থেকে এখন পর্যন্ত ছোটাছুটির সঙ্গে টেনশন। মনে হচ্ছিল সমস্ত শরীরে ব্যথা পাক খাচ্ছে। হাওড়ায় নামার পর থেকে হাওড়া না ছাড়া পর্যন্ত কি হবে একটা আশঙ্কা মনে চেপে থাকে। বর্ধমান স্টেশনে স্বর্ণেন্দুকে দেখা মাত্র সেটা চলে গিয়ে মন হালকা হয়ে গিয়েছিল। আবার বাড়িতে মায়ের কথা শোনা মাত্র একটা চাপ শুরু হলো। গতকাল থেকে মায়ের কথা শুনে কেবলই মনে হচ্ছে স্বর্ণেন্দুকে মা পছন্দ করছেন না। গত রাতে এটা মনে হয়নি। ভেবেছিল যে কোনো আইবুড়ো মেয়ের মা ওই ধরনের কথা বলতেই পারেন, কিন্তু আজ স্পষ্ট হয়ে গেল মা চাইছে সে স্বর্ণেন্দুকে এড়িয়ে চলে। কেন? মা তো সব জানে। হঠাৎ বাবার কথা মনে এলো। যেদিন সে প্রথম বাবাকে স্বর্ণেন্দুর কথা বলেছিল সেদিন বাবা একটুও রাগ করেনি, বরং খুশি হয়েছিল শুনে। অবন্তী টের পাচ্ছিল না তার চোখের কোন উপচে জল গড়িয়ে যাচ্ছে বালিশের দিকে। মিস্টার সেন বললেন, স্ট্যাটিস্টিকটা ভালো করে বুঝলে এই দপ্তরে তোমার কোনো কাজ করতে অসুবিধা হবে না। আমাদের এই অফিসে যে সমস্ত কাজ হচ্ছে তার রিপোর্ট একত্রিত করে আমাদেরকে পাঠাতে হয় হেড অফিসে। সেখানে অন্যান্য অফিস থেকেও একই ধরনের রিপোর্ট যায়। তারা সব যোগ করে দিল্লিকে জানিয়ে দেয়। লোকসভায় কেউ প্রশ্ন করলে মন্ত্রী আমাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে জবাব দেন। অতএব বুঝতেই পারছো। মিস্টার সেন থামলেন। কি হয়েছে তোমার? কিছু না, মাথা নিচু করল অবন্তী। মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না হে। না মানে আজ আসতে খুব কষ্ট হয়েছে। কিরকম? ট্রেনে বসার জায়গা পাইনি। প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে ভিড়ের চাপ সহ্য করতে হয়েছে। হাওড়ায় এসে শাটল বাস পাইনি। বাসে কি ভিড়, দম বন্ধ হয়ে যাচ্ছিল। এগুলো নিত্যকার ব্যাপার, নতুন কোনো ঘটনা নয়। তোমাকে যখন সরকার চাকরি দিয়েছে তখন বাস ট্রামের ভিড়ের জন্য ঠিক সময়ে আসতে পারবে না বলনি তো? চাকরি নেওয়ার সময় সবাই মাথা নিচু করে রাজি হয়, পরে অজুহাত তৈরি করে। কি করব বলুন, ছেলেটার জ্বর, আসতে দেরি হলো। আরে কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে আসতে? ছুটি নিলে না কেন? না, বাসে উঠতে পারছিলাম না, প্রচন্ড ভিড়। 10টায় অফিস, তুমি বাড়ির সব কাজ সেরে 10টায় বেরিয়ে বাসে ভিড় ঠেললে। তোমার তো উচিত ছিল 10টায় অফিসে পৌঁছাবার জন্য 9টার সময় বাড়ি থেকে বের হওয়া। বললেই মুখ হাঁড়ি হবে। অথচ এই লোকই যখন দেখবে তার ঠিকে ঝি 6টার বদলে 7টায় বাড়িতে ঢুকেছে, তখন তাকে ফায়ার করবে। নিজে কি করে মনে রাখবে না। আমি আপনাকে এসব বলতে চাইনি, অবন্তী বলল। চাওনি, কিন্তু ভেবেছ। তুমি কলকাতায় হোস্টেল খোঁজো। আমার কোনো জানাশোনা নেই। পেইং গেস্ট থাকবে? কোথায়? তালতলায় এক ভদ্রমহিলা পেইং গেস্ট রাখেন। হোস্টেলের থেকে একটু বেশি পড়বে, কিন্তু সেফ জায়গা। অবন্তীর সঙ্গে সঙ্গে মনে পড়ল সেই মহিলার উক্তি, যিনি মিস্টার সেন প্রসঙ্গে বলেছিলেন বাবা কারো কারো ডাকনাম হয়। সে মাথা নাড়ল। আমার পক্ষে বেশি টাকা খরচ করা সম্ভব নয়। নতুন কাজ বুঝিয়ে দিলেন মিস্টার সেন। সেইটি নিয়ে এমন ডুবেছিল অবন্তী যে টিফিনের কথা খেয়াল করেনি। কি ব্যাপার, নতুন এসে এত কাজ দেখাচ্ছ? এখানে কিন্তু কাজ দেখালে প্রমোশন হয় না। হাসির শব্দে মুখ তুলল অবন্তী। সেই ভদ্রমহিলা টেবিলের এপাশে এসে দাঁড়িয়েছেন। এটা কিন্তু ভারী অন্যায় সেনদা। নতুন পেয়ে টিফিনের সময়ও কাজ করিয়ে নিচ্ছেন। মিস্টার সেন মাথা নাড়লেন। আরে তাই তো, আমারও খেয়াল ছিল না। যাও হে, টিফিন করে এসো। আগে আপনাকে মাঝে মাঝে আমাদের সেকশনে যেতে দেখতাম, এখন নতুন ছাত্রী পেয়ে চেয়ার ছাড়ছেন না। এ বড় অন্যায় কথা। কি যে বলো, কাজ জানা লোককে সরিয়ে দিয়েছে, পুরো লোড এখন আমার উপরে। বসো বসো। অবন্তী উঠে পড়ল। ব্যাগ নিয়ে ক্যান্টিনে চলে এসে দেখলো একজন মহিলা বেঞ্চির ওপর টান টান হয়ে ঘুমোচ্ছেন। শোয়ার ধরনে বোঝা যাচ্ছিল প্রচন্ড পরিশ্রম করতে হয়। টিফিনের কৌটা খুলল সে। রুটি আর আলু ভাজা। খেতে খেতে মনে হলো মিস্টার সেনকে বললে কেমন হয়। যে ভদ্রমহিলা ওই রকম অশ্লীল মন্তব্য করতে পারেন, তিনি কি করে হেসে গলে গল্প করতে এসেছেন। তারপরে স্বর্ণেন্দুর কথা মনে এলো। কি দরকার বলার? তার চেয়ে চুপচাপ দেখে যাওয়াই ভালো। সম্পর্ক ভালো না হোক, খারাপ করে কি পাওয়া যাবে?
হাওড়া স্টেশনে পৌঁছে হকচকিয়ে গেল অবন্তী। হাজার হাজার মানুষ হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন চলছে না। কোথায় যেন অবরোধ হয়েছে। মাইকে ঘন ঘন সে কথা জানানো হচ্ছে। বলা হচ্ছে অবরোধ তুলে নিলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ভিড়ের চোটে প্ল্যাটফর্মের ধারেই পৌঁছাতে পারল না অবন্তী। তার খুব ভয় করছিল। যদি আজ ট্রেন না ছাড়ে, যদি ছাড়তে ছাড়তে অনেক রাত করে, আর ছাড়লেই তো সে ট্রেনে উঠতে পারবে না। ঠিক পাশেই কয়েকজন মহিলা পুরুষ কথা বলছিলেন। এরাও নিত্যযাত্রী। কয়েক মাস আগে এরকম অবস্থা হয়েছিল। বাড়ি পৌঁছাতে রাত 2টো বেজে গিয়েছিল। অবন্তী কুঁকড়ে গেল। এই জনজঙ্গলে তার পরিচিত কেউ নেই। পাশের মহিলা বললেন, ট্রেনের জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। তার চেয়ে বাস ধরা ঢের ভালো। 10টার মধ্যে পৌঁছে যাব। দ্বিতীয় জন বলল, বাসে উঠতে পারবেন ভেবেছেন? তৃতীয় জন বলল, ধর্মতলা থেকে যেসব বাস ছাড়ে সেগুলোতে ওঠা যাবে। সরকারি বাস, যেতে হলে ওতেই যাওয়া ভালো। চতুর্থ জন জিজ্ঞাসা করল, ট্যাক্সি কত নেবে? প্রথম জন বলল, পাগল। দ্বিতীয় জন বলল, 1000 টাকা চাইবে। তৃতীয় জন বলল, বার্গেন করলে 800-তে নামবে। চতুর্থ জন বলল, এখানে সারা রাত দাঁড়িয়ে না থেকে পার হেড 200 খরচ করা ঢের ভালো। এরা কত দূরে যাচ্ছে অবন্তী জানে না, কিন্তু তার ব্যাগে মাত্র 20টা টাকা পড়ে আছে। তার কান্না পাচ্ছিল। কি, ফেঁসে গেছেন তো? হঠাৎ ভিড় ফুঁড়ে বলরাম সামনে এসে দাঁড়ালো, মুখে হাসি। আপনি হাসছেন? কেঁদেও কোনো লাভ নেই। বাড়ি যাবেন কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। কলকাতায় আত্মীয় স্বজন আছে? নীরবে মাথা নেড়ে না বলল অবন্তী। কেস গিলে হয়ে গেল। দাঁড়িয়ে থাকুন। অন্য কোনোভাবে বর্ধমানে যাওয়া যায় না? যাবেন? বাস আছে, কিন্তু খুব কষ্ট হবে। এক কাজ করি, ঝটপট শিয়ালদায় চলুন। এখন 6:30, 45 মিনিট হাতে আছে। দার্জিলিং মেইল পেয়ে যাবেন। 9:30টায় বর্ধমান। চলুন। অথই সমুদ্রে সবুজ দ্বীপ দেখতে পেল অবন্তী। শিয়ালদায় পৌঁছালো শেয়ার ট্যাক্সিতে উঠে। আজ সে আগ বাড়িয়ে ভাড়া দিল। 5টা টাকা চলে গেল। বলরাম বলল, আর 15 মিনিট আছে, টিকিট করে নিন। আমার তো রিটার্ন টিকিট করা আছে। সে তো হাওড়া থেকে। লেডিস কাউন্টারে দাঁড়ান। শিয়ালদাতেও ভিড়, তবে হাওড়ার মতো নয়। টিকিট কাটার পর হাতে ছিল মিনিট 3। বলরাম এর মধ্যে খোঁজ নিয়েছেন কোন প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেইল ছাড়ে। তার গেট পর্যন্ত পৌঁছে বলল, দৌড় লাগান। যে কম্পার্টমেন্ট পাবেন উঠে পড়বেন। আপনি যাবেন না? আমার স্টেশনে এই ট্রেন যাবে না। আজ রাত্রে কলকাতায় থেকে যাব। আপনি আর কথা বাড়াবেন না, ছুটুন। অতএব ছুটল অবন্তী। গার্ডের কামরা পেরিয়ে যেটা সামনে দেখতে পেল সেটাই উঠতেই ট্রেন ছেড়ে দিল। ততক্ষণে হৃৎপিণ্ড গলার কাছে চলে এসেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চলন্ত ট্রেনে দরজার সামনে প্যাসেজটা খালি। একটু সহজ হতে সে ভেতরে পা বাড়ালো। এটা ফার্স্ট ক্লাস। একদিকে প্যাসেজ, অন্যদিকে কূপ। তার টিকিট অর্ডিনারি সেকেন্ড ক্লাসের। টিটি যদি টিকিট দেখতে চায় তাহলে জেলে যেতে হবে, অথবা ফাইন দেবার টাকা তার কাছে নেই। এই সময় একটা কূপ থেকে কালো কোট পরা টিটি বেরিয়ে এলো। তাকে দেখেই লোকটা হাসলো। যাক বাবা, এসে গেছেন। খুব বেজ্জত হয়ে যেতাম। ভাবছিলাম জগন্নাথ তো কখনো কথার খেলাপ করে না। থার্ড কূপেতে চলে যান। তার মানে? লোকটা চোখ ছোট করলো। আপনাকে জগন্নাথ পাঠায়নি? না, ওই নামের কাউকে আমি চিনি না। আপনি কি করেন? আমি কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি করি। হাওড়া স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন বন্ধ, অবরোধ হয়েছে। আমার বর্ধমানে বাড়ি, তাই শিয়ালদায় এসে দার্জিলিং মেল ধরেছি। এটা যে ফার্স্ট ক্লাস তা বুঝতে পারিনি। অবশ্য তখন ট্রেন ছেড়ে দিচ্ছিল। বেশ করেছেন। লোকটা চোখ ছোট করে হাসলো। একটু দাঁড়ান। অবন্তী দেখল যে কূপ থেকে লোকটা বেরিয়েছিল আবার সেই কূপেতে ফিরে গেল। ছুটন্ত ট্রেনে সোজা দাঁড়িয়ে থাকা মুশকিল। কাচের শব্দ কানে আসতেই দেখল অল্প বয়সী একটা ছেলে ট্রের উপর গ্লাস এবং সোডার বোতল চাপিয়ে দ্রুত এগিয়ে আসছে। দিদি সরে যান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ছিটকে সরে গেল অবন্তী। ছেলেটা এগিয়ে গিয়ে ওই একই কূপেতে ঢুকলো। কয়েক সেকেন্ডের মধ্যে খালি ট্রে নিয়ে ফিরে এলো ছেলেটা। একগাল হেসে জিজ্ঞাসা করলো, দিদি কি লাইনে নতুন?
তার মানে? শিয়ালদা বর্ধমান ট্রিপ মারে যেসব দিদিরা, তাদের আমি চিনি। কখনো আপনাকে দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। ভাই, আমার বাড়ি বর্ধমানে, ডেইলি প্যাসেঞ্জারি করি। তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। মায়েরই বলছেন? সত্যি। ছেলেটা চট করে পেছনে তাকালো। তারপর বলল, ঝটপট বাথরুমে গিয়ে ছিটকিনি আটকে বসে থাকুন। কেন? প্রচণ্ড ঘাবড়ে গেল অবন্তী। ট্রিপ মারা এক দিদির আসার কথা ছিল, আসেনি। টিটিবাবু ক্লায়েন্টকে বোঝাচ্ছে আপনাকে বুদ্ধি করে ম্যানেজ করে নিতে। আসুন। ছেলেটা ইশারায় তাকে ডেকে নিয়ে এলো একটা টয়লেটের কাছে, এবং তখনই ট্রেনটার গতি কমে এলো। ছেলেটা বলল, দক্ষিণেশ্বর আসছে, তারপর বর্ধমান। এখানে নেমে যেতে পারেন, কিন্তু আর ট্রেন পাবেন না। বরং বাথরুমে ঢুকে পড়ুন, বাঁ দিকেরটার দরজা শক্ত আছে। ছেলেটা সরে যেতেই ট্রেন থামল। দূর থেকে গলা পেল অবন্তী। আসুন, আপনার বসার জায়গা করে দিয়েছি। সে তাকিয়ে দেখলো কালো কোট পরা লোকটা হাত নাড়ছে। ট্রেন দাঁড়ালো। কেউ উঠল না। অবন্তী দ্রুত টয়লেটে ঢুকে পড়ল। ছিটকিনি তুলে দিয়ে স্বস্তি হলো না। দরজার ঘোরানোর হাতলটা কিভাবে আটকে দেওয়া যায় সেটার জন্য চারপাশে তাকালো। সদ্য ছাড়া ট্রেনে টয়লেট পরিষ্কার। হাতলটাকে আটকে রাখার জন্য কিছুই পাওয়া যাচ্ছে না। অবন্তী ব্যাগ খুলল। চিরুনিটা বের করে হাতল আর দরজার খাঁজের মধ্যে ঢুকিয়ে দিল অনেকটা জোর দিয়ে। ট্রেন চলছে। এই সময় দরজার শব্দ হলো। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল অবন্তী। তারপরে মনে হলো এই শব্দ অন্য কোনো যাত্রীও করতে পারে। কিন্তু আরও তো 3টে টয়লেট রয়েছে, সেগুলো নিশ্চয়ই ভর্তি হয়ে যায়নি। এবার শব্দটা আরও জোরে হলো। ছুটন্ত ট্রেনের চাকার আওয়াজ ছাপিয়ে শুনতে পাওয়া যাচ্ছিল। দরজাটা আবার থরথর কাঁপছে। পিঠ দিয়ে সেটা চেপে ধরল অবন্তী। এই ছোট্ট 4 দেয়ালের মধ্যে তার সমস্ত অস্তিত্ব। এর একটা দেয়াল ভেঙে গেলেই শকুনের পাল ঝাঁপিয়ে পড়বে তার উপরে। কিন্তু এই কামরায় কি অন্য কোনো যাত্রী নেই? প্রথম শ্রেণীতে যারা যাতায়াত করেন তারা সব অর্থবান। তারা কি যে যার কুপেতে চোখ কান বন্ধ করে বসে আছেন? দড়াম দড়াম করে লাথি পড়ল দরজায়। কেঁপে উঠল সেটা। বাইরে থেকে নব ঘোরাবার চেষ্টা হচ্ছে। তার চাপে বেঁকে যাচ্ছে চিরুনিটা। সস্তার চিরুনি, এটাকে ফেলে দিয়ে নতুন কিনবে ভেবেছিল অবন্তী। বেঁকে গিয়ে চিরুনিটা আরো শক্ত হয়ে বসে গেছে হাতল আর দরজার দেওয়ালে। অবন্তী আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। ধীরে ধীরে বসে পড়ল শুকনো মেঝের ওপর। শব্দ বন্ধ হয়েছে। দরজার ওপাশে কেউ আছে বলে মনে হচ্ছে না। থাকলেও ঘাপটি মেরে রয়েছে। অদ্ভুত অবসন্ন হয়ে পড়ে রইল অবন্তী। প্রচণ্ড জোরে দুলছে কম্পার্টমেন্ট। চাকার শব্দ এখন বড় কাছাকাছি। বর্ধমান স্টেশনে যদি দরজার বাইরে ওরা থাকে, চিৎকার করবে সে। লোকজন ডাকবে। স্বর্ণেন্দু যদি স্টেশনে থাকে, এই ট্রেন 9:30টায় বর্ধমানে পৌঁছাবে। স্বর্ণেন্দু কি ততক্ষণ থাকবে? একসময় খুব হুইসেল দিতে লাগলো ইঞ্জিন। তারপর গাড়ির গতি কমে এলো। অবন্তী টলতে টলতে উঠে দাঁড়ালো। জানালার খড়খড়ি দিয়ে দেখতে পেল বাইরের আলো সরে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত ট্রেনটা দাঁড়িয়ে যেতেই হকারদের চিৎকার শুরু হলো। এই চিৎকার তার চেনা। দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু বেঁকে যাওয়া চিরুনিটা কিছুতেই নড়ছে না। ছিটকিনি খুলল অবন্তী, অথচ দরজার নব ঘুরছে না। যদি সে দরজা খুলতে না পারে, তাহলে এই ট্রেন তাকে নিয়ে চলে যাবে। সমস্ত শক্তি দিয়ে সে নবটাকে ঘোরাতে চাইল। তার চিরুনিটা আরো একটু বেঁকে জড়িয়ে গেল। ঝরঝর করে কেঁদে ফেলল অবন্তী। মানুষজনের কথা শোনা যাচ্ছে, অথচ ওরা কেউ টের পাচ্ছে না সে আটকে আছে টয়লেটের ভেতর। অবন্তী জানালার ফোকরের দিকে তাকালো। ওখানে মুখ নিয়ে গিয়ে চিৎকার করবে? প্রচণ্ড হতাশায় সে দরজায় ধাক্কা মারল। এর আগে দরজাটা চাপ খেয়েছিল বাইরে থেকে। এবার ভেতর দিক দিয়ে চাপ আসায় চিরুনিটা আলগা হয়ে গেল। চুলের ক্লিপ বের করে টানতেই সেটা খুলে এলো। হাতল ঘোরাতেই দরজা খোলা। সামনে এক ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন টয়লেটে ঢোকার জন্য। হেসে বললেন, দরজাটা আটকে যায় বুঝি? কোনো জবাব না দিয়ে দ্রুত প্ল্যাটফর্মে নেমে পড়ল সে। কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে এগিয়ে গেল গেটের দিকে। গেটে দাঁড়ানো চেকার যে হাত বাড়িয়েছে টিকিটের জন্যে, সেটাও তার নজরে পড়ল না। একেবারে ভূতগ্রস্ত মানুষের মতো বাইরে বেরিয়ে আসতেই সামনে একটা মানুষকে দেখে চোখ তুলল সে। একটু একটু করে দৃষ্টি ফিরে পেল যেন। স্বর্ণেন্দু দাঁড়িয়ে।
সে ক্লান্ত অবসন্ন গলায় বলল, আমি আর পারছি না। স্বর্ণেন্দু ওর হাত ধরল। কয়েক পা হেঁটে রিকশায় তুলল ওকে। রিকশা চলতে আরম্ভ করা মাত্রই ফুঁপিয়ে কেঁদে উঠল অবন্তী। সেই শব্দ রাতের প্রায় নির্জন হয়ে আসা রাস্তার দু একজন লোকের কানে যেতেই তারা মুখ ফিরিয়ে তাকালো অবাক হয়ে। স্বর্ণেন্দু নিচু গলায় বলল, খুব কষ্ট হয়েছে না? মিনিট খানেক চুপচাপ কাঁদলো অবন্তী। তারপর আঁচলে মুখ চোখ মুছল। স্বর্ণেন্দু বলল, এখন পর্যন্ত হাওড়ার ট্রেন আসেনি, কিন্তু আমি ভাবছি বুদ্ধি করে তুমি দার্জিলিং মেলে এলে কি করে। অবশ্য না এলে হয়তো সারা রাত স্টেশনে পড়ে থাকতে হতো তোমাকে। আমি যে হাওড়ায় যাব তারও কোনো উপায় ছিল না। কেন যাবে? মানে? তুমি কলকাতার কিচ্ছু চেনো না, একটা দুর্ঘটনা ঘটে গেছে আর তুমি জিজ্ঞাসা করছো কেন যাব? তুমি তো দেখলে, ইচ্ছে থাকলেও যেতে পারলে না। যখন আমাকে সব সময় বাঁচাতে পারবে না তখন মুখে বলে কি লাভ? বাঁচানোর কথা উঠছে কেন? হাওড়া স্টেশন নিশ্চয়ই হাজার হাজার যাত্রী আটকে আছেন। তাদের মধ্যে মহিলার সংখ্যাও কম নয়। আমি দার্জিলিং মেলের যে ফার্স্ট ক্লাস কামরায় উঠেছিলাম সেটার একটা কুপেতে মদের আসর ছিল। ওদের মেয়ে মানুষের দরকার ছিল। ফার্স্ট ক্লাসের টিকিট না থাকায় আমি ওখানে উঠে অন্যায় করেছি। ওরা আমাকে নিয়ে ফুর্তি করতে চেয়েছিল। তুমি পারতে আমাকে বাঁচাতে? আশ্চর্য! এটা কি জঙ্গলের জগৎ? কম্পার্টমেন্টে আর যাত্রী ছিল না? উত্তর দিল না অবন্তী। দিতে ভালো লাগছিল না। স্বর্ণেন্দু বলল, দেখো, আমি তোমাকে চাকরি ছেড়ে দিতে বলতে পারি না, কিন্তু এভাবে চাকরি করা সম্ভব নয়। বর্ধমানেই একটা কিছু খুঁজতে হবে। বর্ধমান জায়গাটা খুব সেফ মেয়েদের পক্ষে? অন্তত এরকম ঘটনা ঘটে না। বিয়ের পর। স্বর্ণেন্দু থেমে গেল। এমন করে বলছো যেন বিবাহিত মেয়েদের কোনো ভয় নেই। পুরুষ মানুষেরা তাদের শ্রদ্ধা ভক্তি করে মাথায় তুলে রাখে। এই রিক্সা দাঁড়াও। রিক্সা দাঁড়ালো। অবন্তী বলল, মাঝরাত্রে বাড়িতে অশান্তি হলে আমি মরে যাব। মাকে খবরটা দেবার জন্য পাড়ার কেউ না কেউ মুখিয়ে থাকবে। স্বর্ণেন্দু নেমে গেল। রিক্সা চলতে শুরু করলো। অবন্তীর খুব কষ্ট হলো। যে মানুষটা তার জন্য সারাটা সন্ধে স্টেশনে দাঁড়িয়ে রইল, তার সঙ্গে সে কিছুতেই সহজ ব্যবহার করতে পারল না। এমনকি লোকলজ্জার ভয়ে বাড়ি পর্যন্ত নিয়েও যেতে পারল না। অথচ ট্রেনের টয়লেটে সে যখন ভয়ে কাঁপছিল, তখন এইসব লোক তার লজ্জা ঢাকতে যায়নি, কখনো যাবেও না। ভাড়া মিটিয়ে দিয়ে কয়েক পা এগোতেই এক বৃদ্ধ জানালা দিয়ে মুখ বাড়ালেন। কি ব্যাপার, রাত হলো? আপনি জানেন না? না। কাল জেনে নেবেন। জোরে পা ফেলে সে বাড়ির সামনে পৌঁছতেই মাকে দেখতে পেল। গালে হাত রেখে দাঁড়িয়ে আছে। ওহ, শেষ পর্যন্ত আসতে পারলি? দেখতেই তো পাচ্ছ। ভেতরে ঢুকলো অবন্তী। সবাই বলছে ট্রেন বন্ধ, বুদ্ধি করে বাসে আসতে পারতিস। বাস তো চলে। পেছন থেকে মা বলল। কথা না বলে ঘরের মেঝেতে বসে হাঁটুতে মুখ রাখলো অবন্তী। শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। মা ঘরে ঢুকলো। একা এলি? কাউকে সঙ্গে দেখেছ? না, এত রাত্রে তো, তাই ভাবলাম। কি ভাবলে? ওই কথা বলছিস কেন? গুন্ডারা যদি তোমার মেয়ের ইজ্জত কেড়ে নিয়ে থাকে তাহলে তুমি কি করবে? চিৎকার করে উঠল অবন্তী। মায়ের মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। কি বলছিস তুই? কি হয়েছিল আজ? খুলে বল আমাকে। কিছুই হয়নি, কিন্তু হতে পারত। অনেক অভিশাপ থাকে বলেই একটা মেয়েকে এত দূর থেকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হয়। কোনো নিরাপত্তা নেই। বিপদের সময়ও কেউ পাশে এসে দাঁড়াবে না। যেসব মেয়েরা সংসার নিয়ে থাকে তারা কখনোই এই সমস্যা বুঝতে পারবে না। যাও, আমাকে একা থাকতে দাও। মুখ হাত পা ধুবি না? বললাম তো একটু একা থাকতে দাও। সেই রাতে ঘুম আসতে চাইছিল না। সমস্ত শরীরে ক্লান্তি, মনে অবসাদ, তবু ঘুম ছিল না চোখে। অথচ অবন্তী কিছুই ভাবছিল না। কোনো কিছু ভাবার মতো শক্তি অবশিষ্ট ছিল না। সাদা চোখে সে অন্ধকার দেখে যাচ্ছিল। উঠে বসলো এক সময়, সমস্ত শরীরে ব্যথা। কেন হলো? মনে পড়ল। দরজাটা খোলার জন্য সে বারবার কাঁধ দিয়ে ধাক্কা দিচ্ছিল। আশ্চর্য, এক সময় দরজাটা বন্ধ রাখতে মরিয়া ছিল, আবার সেটা খুলতেও একই ব্যাপার। বিছানা ছেড়ে নেমে জানালায় এলো অবন্তী। এখন কত রাত, সবাই কেমন ঘুমাচ্ছে। কমলাকান্ত চট্টোপাধ্যায়ের মুখটা মনে পড়ল। বাবা থাকলে আজ এই ঘটনা ঘটত না।
কারণ তাকে চাকরি করতে হতো না। কিন্তু যেদিন চাকরি করতে বাইরে যেত, বাবা থাকলেও তো একই ঘটনা ঘটতে পারত। মেয়েদের সঙ্গে একজন পুরুষ না থাকলে তারা যেন মাঠের ঘাস। গরু, ছাগল, ভেড়ারা আরাম করে খেয়ে যাবে। ওদের কলেজের একটি মেয়ের দিদি ডিভোর্স হওয়ার পরেও শাঁখা সিঁদুর পরে চাকরিতে যান। ওরা শুনে অবাক হয়েছিল। দিদি বলে ওগুলো নাকি দিদিকে রক্ষা করে। কিন্তু ওই যে ট্রেনের কন্ডাক্টর অথবা কূপের ভেতর প্রতীক্ষায় বসে থাকা পুরুষটা, ওরা কারা? এদের বাড়িতে কি মা, বোন, মেয়ে নেই? এরা কি সবাই পৃথিবীতে একা? হতেই পারে না। অথচ যে মেয়েটির আসার কথা ছিল বর্ধমান পর্যন্ত ট্রিপ দিতে, তার পরিচয় কি? নিশ্চয়ই সস্তার কোনো পতিতা নয়। তাহলে কন্ডাক্টর তার সঙ্গে এমন সমীহ করে কথা বলতো না। মেয়েটি কি বর্ধমানের? ওই ট্রেনের বাণিজ্য করে ফিরে আসে বাড়িতে? যে জীবন তার অজানা ছিল, সেই জীবন এরা যাপন করে। এই সময় স্বর্ণেন্দুর মুখ মনে পড়ল অবন্তীর। কোনো দিন যে গলায় সে ওর সঙ্গে কথা বলেনি, আজ কেন বলল? কেন ওকে আঘাত দিল সে? ওর তো কোনো দোষ ছিল না। খুব খারাপ লাগছিল এখন। আর এই অনুভূতি প্রবল হওয়া মাত্র ঘুম পেয়ে গেল অবন্তীর। স্টেশনে পৌঁছে স্বর্ণেন্দুকে দেখতে পেল না সে। টিকিট কেটে চারপাশে তাকালো। এখনই হাওড়া লোকাল ছেড়ে যাবে, অপেক্ষা করার উপায় নেই। অবন্তী দৌড়ালো। অবরোধের পরদিন ট্রেন খুব মসৃণভাবে চলে। বসার জায়গাও পাওয়া গেল। আজ যাত্রীরা গত রাতের অভিজ্ঞতার কথা বলাবলি করছে। এক ভদ্রলোক বললেন, কাল বাড়ি পৌঁছলাম 2:30টার সময়। ক্যাশের চাবি না নিয়ে এলে কোন শালা অফিসে যেত? রাত 2:30টে। সে যদি 2:30টার সময় ফিরত তাহলে স্বর্ণেন্দু কি স্টেশনে দাঁড়িয়ে থাকতো? অবন্তীর মন বলল থাকতো। কিন্তু আজ এলো না কেন? গত রাতে তার কথা শুনে কি খুব আহত হয়েছে? কাল রাতে সে ওই সময় যা বলেছিল তা তার মনের কথা নয়, এটুকু যে বুঝতে পারে না, সে কেন সাহিত্য পড়ে? অবন্তী মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। অফিসে পৌঁছে চেয়ারে বসতে না বসতেই বলরাম চলে এলো। কি কিরকম প্ল্যান দিয়েছিলাম বলুন? ভালো, ছোট্ট জবাব দিল অবন্তী। মিস্টার সেন জিজ্ঞাসা করলেন, কিসের প্ল্যান? আর বলবেন না দাদা, হাওড়ার ট্রেন চলেনি অবরোধ থাকায়। আমার তো বাড়ি যাওয়া হলো না। মিস চ্যাটার্জি তো আরো দূরে, সেই বর্ধমান। তাই ওকে নিয়ে গেলাম শিয়ালদায়। বললাম দার্জিলিং মেইলে উঠে পড়ুন, 9:30টায় বর্ধমান পৌঁছে যাবেন। বলরাম হাসল। খুব ভালো করেছ। বলরাম চলে গেলে অবন্তী বলল, আমার পক্ষে বর্ধমান থেকে যাতায়াত করা সম্ভব হবে না। আপনি যে পেইং গেস্টের কথা বলেছিলেন। ও হ্যাঁ, কাল কথা বলেছি। ওখানে 2 রকম রেট। সকালে চা আর যে কোনো একবেলার খাবার, অথবা দুবেলা 4টে মিল। একটা ঘর খালি আছে, কখন দেখতে যাবে? কত টাকা চাইছে? সেটা ভদ্রমহিলা আমাকে বললেন না। বিয়ে থা করেননি তো, একটু খিটখিটে টাইপের। বললেন যে থাকবে তার সঙ্গে কথা বলবো। এগুলো তো বেশি দিন পড়ে থাকে না, আজকালের মধ্যেই যেও। ঠিকানাটা দিন। কাল শনিবার, ছুটি। কালই যাব। ছুটির দিনে আসতে ভালো লাগবে? কি করব বলুন? অফিস ছুটির পর তালতলায় গিয়ে কথা বলে ট্রেন ধরতে অনেক রাত হয়ে যাবে। ট্রেনের যা অবস্থা। মিস্টার সেন একটা কাগজে ঠিকানা লিখে দিলেন। 8টা নাগাদ বর্ধমানে নেমে অবন্তী আশা করেছিল স্বর্ণেন্দুকে দেখতে পাবে। কিন্তু স্বর্ণেন্দু আসেনি। সারাদিন মনের মধ্যে যে চাপটা তিরতির করছিল, সেটা বাড়ল। এখন রিকশায় চড়া বিলাসিতা তবুও উঠে বসল। সোজা চলে এলো স্বর্ণেন্দুর বাড়িতে। দরজা খুললেন স্বর্ণেন্দুর মা। ও মা, তুমি? এসো এসো, অফিস থেকে আসছো? হ্যাঁ। ও একটু জিরিয়ে নিয়ে হাত মুখ ধো, চা করি। না না, ওসবের দরকার নেই, আমি বাড়িতে যাব এখনই। কি হয়েছিল কাল? ফিরতে খুব কষ্ট হয়েছিল মা? হ্যাঁ। অবন্তী মুখ ঘোরালো। স্বর্ণেন্দুকে দেখতে পাওয়া যাচ্ছে না। প্রৌঢ়া বললেন, এদিকে হয়েছে এক গেরো। আমার এক বোনের হার্টের অসুখ ছিল, ভোরে খবর এলো সে মারা গিয়েছে। মাসতুতো বোন, অনেক দিন দেখিনি, সিউড়িতে থাকে। স্বর্ণকে যেতে হয়েছে। বলেছিল আজই ফিরে আসবে। আমি বললাম একদিনে এতটা ধকল নেওয়ার দরকার নেই। কেন, কোনো দরকার আছে? বুক থেকে চাপটা পলকেই চলে গেল। অবন্তী বলল, আমার পক্ষে এখান থেকে কলকাতায় আসা যাওয়া সম্ভব হচ্ছে না। অথচ ওখানে হোস্টেলে জায়গা পাওয়া খুব কঠিন। এক ভদ্রলোক সন্ধান দিয়েছেন, পেইং গেস্ট হিসেবে থাকা যায়।
কাল আমাদের ছুটি, তাই ভেবেছিলাম কলকাতায় গিয়ে দেখে আসব। কখন যাবে? দুপুরে 12:30টার ট্রেনে। আমার মনে হয় স্বর্ণ তার আগে ফিরে আসবে। ও এলে বলবো তোমার সঙ্গে যেতে। প্রৌঢ়া একটু ভাবলেন। ঠিকই করেছ, এভাবে রোজ যাতায়াত করলে শরীর ভেঙে পড়বে। তবে বর্ধমানে যদি চাকরি পেতে তাহলে বেশি ভালো হতো। আমাকে কে চাকরি দেবে বলুন? তোমাদের অফিসের কোনো শাখা এখানে নেই? আমি ঠিক জানি না। খোঁজ নাও না। আর চাকরি কেন পাবে না? এই যে চাকরি করছো, তা কি কেউ তোমাকে দয়া করে দিয়েছে? দেয়নি। চেষ্টা করলে ঠিক পেয়ে যাবে এখানে। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রৌঢ়া বললেন, যাও, আর দেরি করো না। তোমার মা নিশ্চয়ই চিন্তা করছেন। আমি স্বর্ণকে বলে দিব। স্টেশনে এসে অবন্তী দেখল স্বর্ণেন্দু দাঁড়িয়ে আছে। কখন ফিরলে? কাল রাতেই ফিরেছি। কেমন আছো? ভালো। স্কুলে যাওনি? না। স্কুল জানে আমি মাসির মৃত্যুর খবর পেয়ে শিউরিতে গিয়েছি। এখন কেউ যদি দেখে ফেলে? কি আর করা যাবে? একটা অজুহাত খাড়া করতে হবে। শোনো, আমাদের অফিসের এক ভদ্রলোক এই ঠিকানাটা দিয়েছেন। ব্যাগ থেকে কাগজটা বের করে স্বর্ণেন্দুকে দিল অবন্তী। এই মহিলা কয়েকজন পেইং গেস্ট রাখেন। খুব নিরাপদ জায়গা, তাই দেখতে যাচ্ছি। আমাকে যেতে হবে? বাহ, আমি একা দেখে কিছু বুঝতে পারবো? ভদ্রলোক যখন রেফার করেছেন তখন নিশ্চয়ই ভালো হবে। তুমি আমার কথায় রাগ করেছ? কোন কথায়? সেই রাতে আমার মাথা ঠিক ছিল না। 2.5 ঘন্টা ছোট্ট টয়লেটের মেঝেতে বসে ভয়ে কেঁপেছি। নিজের ওপর এত রাগ হচ্ছিল যে সেদিন তোমাকে নির্বোধের মতো যা তা বলেছি। আই এম সরি, অকপটে বলল অবন্তী। স্বর্ণেন্দু হাসল। ঠিক আছে, চলো। স্বর্ণেন্দু টিকিট কাটল। এখন ট্রেন ফাঁকা। পাশাপাশি বসে স্বর্ণেন্দু বলল, দুপুরে না বেরিয়ে আরো আগে বের হলে হতো। কেন? একটা সিনেমা দেখতাম, সত্যজিৎ রায়ের। সত্যি? তোমার সঙ্গে কখনো সিনেমাই দেখিনি। কেন, মেঘে ঢাকা তারা? দূর, তোমার সঙ্গে দেখেছি নাকি? তুমি কোথায় বসেছিলে জানিই না। আমার পাশে বসে বান্ধবী বকবক করছিল। আচ্ছা, এই যে কলকাতায় থাকার সিদ্ধান্ত নিয়েছো, তা কি তোমার মা জানেন? না, কিছু বলিনি। আজ কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করেননি? করেছে, বলেছি কাজ আছে। শুনে জিজ্ঞাসা করলো, তোর বুঝি অফিসে ওভারটাইমের ব্যবস্থা আছে? বাহ, খুব ভালো। ওকে দোষ দেওয়া ঠিক হবে না, স্বর্ণেন্দু বলল। অবন্তী তাকালো। স্বর্ণেন্দু বলল, অভাবের থাবা যখন চেপে বসে তখন মানুষ দিশেহারা হয়ে যায়। তাই বলে আমার দিকে একবার তাকাবে না? ওর মাথায় হয়তো এখন সেটা ঢুকছেই না। কি জানি। পরশুদিন খবর পেলাম শক্তিগড়ের একটা স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষিকা নেবে। গ্র্যাজুয়েট হলেই চলবে। সে তো অল্প কয়েকদিনের জন্য। হ্যাঁ, ধরো মাস ছয়েক। তারপর 6টা মাস সময় পাওয়া যাবে নতুন চাকরি খোঁজার। শক্তিগড়ের চাকরিটা আমার হবেই। চেষ্টা করা যেতে পারে। তারপর যদি কিছু না জোটে তাহলে কি হবে ভাবতে পারছো? হ্যাঁ, ঝুঁকি থেকেই যাচ্ছে। স্বর্ণেন্দুকে চিন্তিত দেখালো। হাওড়া থেকে তালতলায় আসতে কোনো অসুবিধে নেই। ঠিকানাটা খুঁজে বের করলো স্বর্ণেন্দু। একটু গলির মধ্যে বাড়িটা। তখন বিকেল 4:30। একটা ছোট্ট ঘরের মধ্যে ওরা অপেক্ষা করছিল। যে ভদ্রমহিলা এলেন তার বয়স 40-এর মাঝামাঝি। লম্বা চওড়া পুরুষালী চেহারা। গায়ের রং ফর্সা হলেও কোনো মতে সুন্দর বলা চলে না। গলার স্বর বেশ ভারী। বলুন, কি ব্যাপার? অবন্তী বলল, আমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। মিস্টার সেন আমাকে বলেছিলেন আপনি পেইং গেস্ট রাখেন। রাখি, কথার মাঝখানে ছোট্ট করে বললেন মহিলা। সেই ব্যাপারেই এসেছি। সেন আমাকে ফোন করেছিল। এখানে এত ডিমান্ড যে ঘর খালি রাখতে পারি না। বাড়ি কোথায়? বর্ধমানে। সেখানে থেকে তো অনেক মেয়েই আসা যাওয়া করে। আমি আর পারছি না। বাড়িতে কে কে আছেন? মা আর ভাইরা। ইনি কে? আমাদের পারিবারিক বন্ধু, অভিভাবকের মতো। ইনি ম্যারেড? না। হুম। শোনো ভাই, তোমাকে তুমি করেই বলছি। আমার এখানে কতগুলো নিয়ম আছে, যা থাকলে মানতে হবে। এ পাড়ায় আমাদের বাড়ির সুনাম আছে। মেয়েরা একা থাকলে যে দুর্নাম রটে,
তা এখানে আজ অবধি হয়নি। প্রথম কথা, রাত ৯টার মধ্যে ফিরতে হবে। স্পেশাল কেসে আগে থেকে বলতে হবে। অনাত্মীয় কাউকে এখানে এসে দেখা করতে বলবে না। ক্লোজ রিলেটিভ ছাড়া আর কেউ যেন এখানে ফোন না করে। তুমি ঘরে বসে সিগারেট খাও, কেউ দেখছে না। আমার আপত্তি নেই। কিন্তু মেড সার্ভেন্টকে দিয়ে সিগারেট কিনে আনা চলবে না। আর ঘরে বসে ড্রিঙ্ক করলেই বেরিয়ে যেতে হবে। বুঝতে পেরেছ? এসো, ঘরটা দেখিয়ে নিয়ে আসি। ভদ্রমহিলা উঠে ভিতরের দিকে পা বাড়াতে অবন্তী স্বর্ণেন্দুর দিকে তাকালো। স্বর্ণেন্দুর ঠোঁটে চাপা হাসি। সে ভদ্রমহিলাকে অনুসরণ করলো। নিচে রান্না এবং খাবারের ঘর। ওপরে পাশাপাশি দুটো ঘরে 4টে বেড। সেগুলোতে কেউ নেই, কিন্তু বোঝা যাচ্ছে পেইং গেস্টরা থাকে। প্যাসেজের এপাশের ঘরের দরজা খুলে ভদ্রমহিলা বললেন, এই ঘরটা পাবে। জানালা খুললেই হাওয়া। টয়লেট এই ফ্লোরেই। ঘরের ভেতর যে দরজাটা দেখছো ওটা আমার ঘরের। ওপাশ থেকেই বন্ধ থাকে। পছন্দ হয়েছে? হ্যাঁ। চলো নিচে যাই। নিজের চেয়ারে ফিরে এসে ভদ্রমহিলা বললেন, এখন টাকা পয়সার কথা। এখনকার জিনিসপত্রের দাম নিশ্চয়ই জানা আছে। লোকে ভেবেছিল নকশালরা কমাতে পারবে, উল্টো বেড়ে গেছে। কিন্তু আমার চার্জ খুবই রিজনেবল। যদি তুমি সকালে চা আর লাঞ্চ খেয়ে অফিসে যাও এবং রাতের ডিনার বাইরে করে আসো, তাহলে ৩০০ টাকা দিলেই হয়ে যাবে। আর যদি রাতেও খেতে চাও, তাহলে ৪০০। মিস্টার সেনগুপ্ত বলেছিলেন ৪ টেবিল পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই। অফিস ফেরত চা আর পাঁপড় ভাজা পাবে। দেখুন, আমি প্রথম চাকরিতে ঢুকেছি। টাকাটা নো চান্স। আমি ওর ডাবল চাইলেও মেয়ে পাবো। অবশ্য থাকতে থাকতে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এলে পরিস্থিতি পাল্টাতে পারে। অবন্তী উঠে দাঁড়ালো। কবে জানাতে হবে? আজই। আজ? ফাঁপড়ে পড়ল অবন্তী। একটু বাদে যিনি আসবেন তাকে তো ঝুলিয়ে রাখতে পারি না। কিন্তু আমার যে কথা বলা দরকার। কার সঙ্গে? এর সঙ্গে বলতে চান? বলুন। স্বর্ণেন্দু চুপচাপ শুনছিল। বলল, ঘর যদি পছন্দ হয়ে থাকে তাহলে তো আপত্তির কিছু নেই। উনি খুব বেশি চাইছেন না। ভদ্রমহিলা গম্ভীর মুখে বললেন, থ্যাংক ইউ। কিন্তু আমি আজ টাকা নিয়ে আসিনি। অবন্তী বলল, স্ট্রেঞ্জ। তুমি একদিন দোকানে গিয়ে জিনিস দেখে পছন্দ করে আসো, আর একদিন গিয়ে কেনো নাকি? ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন। আসলে আমি সবে চাকরিতে ঢুকেছি, মাইনে পেতে দেরি আছে। তাহলে তোমার উচিত ছিল মাইনে পাওয়ার পর খোঁজ খবর করা। আমার সময় নষ্ট করে কি লাভ হলো? স্বর্ণেন্দু বলল, দাঁড়ান, আর দিন 8 আছে মাস শেষ হতে। আজ আমি আপনাকে 200 দিয়ে যাচ্ছি, ও থাকবে 1 তারিখ থেকে। তখন বাকিটা দিয়ে দেবে। এতে অসুবিধে আছে? এই 8 দিন আমি লস করব। ভদ্রমহিলা হাসলেন। তারপর মুখ ফিরিয়ে অবন্তীকে সর্বাঙ্গে দেখলেন। ঠিক আছে, দিয়ে যান। স্বর্ণেন্দু টাকাটা বের করে টেবিলের উপর রাখতেই ভদ্রমহিলা সেটা টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রসিদ কেটে দিলেন। আগাম বাবদ 200 টাকা দেওয়া হইল। বেরোবার আগে ভদ্রমহিলা বললেন, তুমি যদি 1 তারিখে বাকি টাকাটা না দাও তাহলে আমার কোনো দায়িত্ব থাকছে না। বেরিয়ে এসে অবন্তী বলল, তুমি ফট করে অতগুলো টাকা দিয়ে দিলে? দিতে তো হতোই। এখন না দিলে জায়গাটা হাতছাড়া হয়ে যেত। আমার কিন্তু মনে হলো মহিলা চাপ দিয়েই টাকাটা নিলেন। তা ঠিক, তবে ডিমান্ডও আছে। কিন্তু আমি ভাবছি এত টাকা এখানে প্রতি মাসে দিলে আমি বর্ধমানে কত দিতে পারবো? এছাড়া তোমার অফিস যাতায়াতের খরচ রয়েছে, অন্যান্য খরচগুলোর জন্যও রাখতে হবে। স্বর্ণেন্দু বলল। অবন্তী দাঁড়ালো। থাক, চলো টাকাটা ফিরিয়ে নিয়ে আসি। কেন? নিজের জন্য এত টাকা খরচ করলে মাকে যা দেবো তা কম হয়ে যাবে। বর্ধমান থেকে আসা যাওয়া ইত্যাদিতে তোমার ৩০০ টাকা বেরিয়ে যাবে। তার উপর শরীরের উপর ধকলটার কথা ভাবো। সেটা সহ্য করব। তুমি শক্তিগড়ের চাকরিটা যাতে হয় তাই দেখো। স্বর্ণেন্দু অবাক হলো, কিন্তু কিছু না বলে মাথা নাড়ল। কি হলো? অবন্তী জানতে চাইল। তুমি আগে নিজের মন ঠিক করো। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। যতদিন তুমি বিকল্প চাকরি না পাও ততদিন এই চাকরিটা তোমাকে করতে হবে। চাকরি না করলে সংসার চলবে না, তাই তো? বেশ, চাকরি করতে হলে সুস্থভাবে বাঁচতে হবে। বর্ধমান থেকে চাকরি করতে এলে সেটা সম্ভব নয়। অন্তত 1 মাস এখানে থেকে দেখো। স্বর্ণেন্দু বোঝালো। তোমার সঙ্গে দেখা হবে না? শনি রবিবার তো তুমি বর্ধমানেই থাকছো। বাকি 5টা দিন দেখা হবে না? বেশ, আর একটা দিন আমি আসবো এখানে। চলো। ওরা হেঁটেছিল।
অনাদি কেবিনে মোগলাই পরোটা খেয়ে স্টেশনে গিয়েছিল। শনিবার বিকেলে ট্রেনে বসে অবন্তীর মনে হয়েছিল, রোজ যদি ট্রেন এরকম ফাঁকা থাকতো তাহলে সে কিছুতেই বর্ধমান ছেড়ে আসতো না। মনে হচ্ছে সবার কাছ থেকে সে দূরে চলে যাচ্ছে। 1 তারিখে তোমার মাইনে হবে? জানি না, হলে এ মাসে তো পুরো পাবো না। তাহলে বাকি টাকাটা আমার কাছ থেকে নিও। নিতে পারি, কারণ না নিয়ে উপায় নেই, কিন্তু পরে টাকাটা ফেরত নিতে হবে তোমাকে। কেন? বাবা বলতো টাকা পয়সা মানুষের সম্পর্ক খারাপ করে দেয়। শব্দ করে হেসে উঠেছিল স্বর্ণেন্দু। বর্ধমান স্টেশনে নেমে অবন্তী বলল, জানো, এত ভালোভাবে অনেক দিন বেড়াইনি। বাবার সঙ্গে শান্তিনিকেতনে গিয়ে মনে হয়েছিল এ কথা, কিন্তু রাত না ফুরোতেই সব শেষ হয়ে গিয়েছিল। তারপর ভেবেছিলাম আমার জীবনে কোনো ভালো লাগা থাকবে না। বাবার ছবিটা এতদিন টেবিলের উপর ছিল, আজ দেয়ালে টাঙিয়ে দিয়েছে মা। হেমন্ত আর বসন্ত ছুটে এসে খবরটা দিল, যেন একটা বিশাল কাজ হয়েছে আজ বাড়িতে। হাত মুখ ধোয়ার পর দুই ভাই আবার কাছে এলো। বসন্ত বলল, মা জিজ্ঞাসা করেছে চা খাবি? অবন্তী মাথা নেড়ে না বলল। বসন্ত ছুটে গেল মাকে খবরটা পৌঁছে দিতে। হেমন্ত কাছে এলো একা হতেই। এই দিদি, একটা ফুল প্যান্ট কিনে দিবি? কেন? তুই তো হাফ প্যান্ট পরিস। হুম, কিন্তু আমার বন্ধুদের সবাই ফুল প্যান্ট কিনেছে, টেরিকটের। ঠিক আছে, মাইনে পেলে মাকে বলবো। মা দেবে না বলেছে। মা না বললে আমি কি করে দেব? তুই তো চাকরি করিস। ভাইয়ের দিকে অবাক হয়ে তাকালো অবন্তী, তারপর হাসল। মাকে বুঝিয়ে বলবো, মা তো আমাদের সবার বড়, ওর কথা শুনতে হবে। মা ঘরে ঢুকে বলল, কাজ হলো? কাজ? ওভারটাইম করতে গিয়েছিলি তো, কত দেবে? আমি ওভারটাইম করতে যাইনি। কলকাতায় গিয়েছিলি তো। তোমায় কে বলল? কেউ বলেছে। ভগবান চোখ দিয়েছে, সেই চোখ দিয়ে যা দেখে তা তুই আটকাবি কি করে? বাড়ি এসে বলে গেল তুই ছুটির দিনে কলকাতায় বেড়াতে গিয়েছিস। বেড়াতে গিয়েছি? না তো কি, নিশ্চয় সিনেমা দেখেছিস, রেস্টুরেন্টে খেয়েছিস, তাই বাড়ি ফিরে আমার হাতের চা মুখে রুচল না। মা যেমন এসেছিল তেমনি বেরিয়ে এলো ঘর থেকে। অবন্তী কথাটা বলবো বলবো করেও বলতে পারল না। সে কলকাতায় গিয়ে থাকবে এই সিদ্ধান্ত নিয়েছে শুনলেই মা কুরুক্ষেত্র বাঁধাবে। কথাটা বলতেই হবে, তবে আজ রাতে নয়, তাহলে রাতের ঘুম নষ্ট হবে। কিন্তু সে কলকাতায় গিয়েছে এই খবর যদি কেউ মাকে দিয়ে যায়, তাহলে অবশ্যই বলেছে স্বর্ণেন্দু সঙ্গে ছিল। স্বর্ণেন্দুকে সে না চিনলেও ওর চেহারার বর্ণনায় মায়ের বুঝতে অসুবিধে হবে না। কিন্তু মা একবারও স্বর্ণেন্দুর কথা জিজ্ঞাসা করল না। কেন? সে নিশ্চয়ই একা সিনেমা বা রেস্টুরেন্টে যায়নি। এই কথাগুলো বলে মা কি বুঝিয়ে দিল স্বর্ণেন্দুর কথা তার জানা? অবন্তীর মনে হলো মা যেন দিন দিন বেশি প্যাঁচানো হয়ে যাচ্ছে। এতদিন মনে যা আসতো তাই বলে ফেলতো। এখন, এই দিদি, কি খেলি রে? চমকে তাকালো অবন্তী হেমন্তর দিকে। বসন্ত জিজ্ঞাসা করলো, মাংস? তোদের মাংস খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, দুই ভাই একসঙ্গে বলে উঠল। ঠিক আছে, কাল রবিবার, মাকে বলবো মাংস রাখতে। রাতের খাওয়া শেষ হলে মা বলল, তোকে একটা কথা বলবো। বলো। যেদিন ট্রেন বন্ধ ছিল সেদিন খুব কষ্ট হয়েছিল না? মায়ের গলা এখন অনেক নরম। অবাক হলো অবন্তী। সে জবাব দিল না। এই গলায় কথা বলছে কেন মা? অনেক দিন তো বলে না। আচ্ছা, তোর এখান থেকে যাতায়াত করতে তো প্রায় 10 টাকা খরচ হয়ে যায়, তার উপর পরিশ্রম তো কম হয় না। আমি ভাবছিলাম যদি কলকাতায় সস্তায় থাকার ব্যবস্থা করা যায় তাহলে সবচেয়ে ভালো হতো। কলকাতায় থাকবো? হাঁ হয়ে গেল অবন্তী। খোঁজ নিয়ে দেখ না, যদি সস্তায় পাওয়া যায়। তোর অফিসের মেয়েরা তো খবর দিতে পারে। এখন একটু অসুবিধে হবে, কিন্তু তোর মাইনে বাড়লে সেটা ঠিক হয়ে যাবে। আমি তাহলে পুরো মাইনের টাকা তোমাকে দিতে পারবো না। সেই টাকা থেকে তোকে রোজ 10 টাকা দিতে হবে, তাই না? তারপর হঠাৎ যদি অসুখ করে যায়, ধকল সইতে না পেরে, তখন? তুমি বলছো যখন, তখন খোঁজ করব। সত্যিই খুব কষ্ট হচ্ছে মা। ফেরার সময় যেন রাস্তাটা শেষ হতেই চায় না। বেশিরভাগ দিন অনেকক্ষণ দাঁড়িয়ে আসতে হয়। এটা হলে শুক্রবার রাতে আসবো, আবার সোমবারে ফিরে যাব।
অবন্তী হাঁপ ছেড়ে বাঁচল। প্রত্যেক শুক্রবারে আসার দরকার কি? ৮ বারের গাড়ি ভাড়া কি কম? তাছাড়া সারা সপ্তাহের জামা কাপড় কাচাকাচি আছে না? তুই যে হপ্তায় মাইনে পাবি সেই হপ্তায় এসে টাকা দিয়ে গেলেই হবে। মাসে একবার? আর পরপর ছুটি পেলে আলাদা কথা। আমার সেই মাসতুতো বোনের ঠিকানাটা তোকে দিয়ে দেব। রবিবারে ওর বাড়িতে যাস। কেমন? শুয়ে পড়। মা আলো নিভিয়ে দিল। প্রথম খুব আনন্দ হচ্ছিল, ভয় থেকে মুক্তির আনন্দ। সে কলকাতায় পেইং গেস্ট হয়ে থাকবে, খবরটা শুনলেই মা ক্ষেপে লাল হয়ে যাবে বলে ভেবেছিল। পয়সা বাঁচাতে হাওড়া স্টেশন থেকে অফিসে হেঁটে যাওয়া আসা করতে যে উপদেশ দেয়, সে কিছুতেই থাকা খাওয়ার জন্য অত টাকা খরচ করে কলকাতায় থাকা বরদাস্ত করবে না। কিন্তু এ কি রকম হলো? মা এমন পাল্টে গেল কি করে? অন্ধকার ঘরে শুয়ে ভাবছিল অবন্তী। প্রতি সপ্তাহে সে আসতে পারবে না। ছুটির দিনেও কলকাতায় থাকতে হবে। বর্ধমানের এই বাড়িতে এলে যে স্বস্তি পাওয়া যায়, সেটা হারিয়ে যাবে। এই বাড়ির প্রতিটি কোণে বাবার স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে দূরে সরে যেতে হবে তাকে। মন ক্রমশ বিষণ্ণ হলো। সেই সূত্রে চলে এলো স্বর্ণেন্দু। স্বর্ণেন্দুর সঙ্গে রোজ তো দেখা হবেই না, শনি রবিবারও নয়। আজ কলকাতা যাওয়ার সময় এবং ফেরার পথেও মনে হয়েছিল 5টা দিন না হয় কষ্ট করে থাকা যায়। স্বর্ণেন্দু কি শনি রবিবার কলকাতায় যাবে? হয়তো প্রথম প্রথম যাবে, কিন্তু ওর কাজকর্ম থাকে তখন। হঠাৎই মাথার ভেতর বিদ্যুৎ ঝলকে উঠল। মা নিশ্চয় শুনেছে স্বর্ণেন্দু আজ তার সঙ্গে ছিল। এখানে থাকলে স্বর্ণেন্দুর সঙ্গে তার রোজ দেখা হবে, এটা আর মা মেনে নিতে পারছে না। সে কারণেই মা নরম গলায় তাকে কলকাতায় থাকার প্রস্তাবটা দিল। কলকাতায় থাকলে স্বর্ণেন্দু রোজ দেখা করতে পারবে না, দূরত্ব বাড়বে। হয়তো মা ভাবছে এই রকম চললে ওদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। বুকের পাঁজর কাঁপিয়ে বাতাস বেরিয়ে এলো। হঠাৎ খুব কান্না পেল তার। মা কেন স্বর্ণেন্দুকে অপছন্দ করছে? স্বর্ণেন্দু খুব ভালো মানুষ। এত দিন ধরে পরিচয় এবং ঘনিষ্ঠতা, কিন্তু কখনো স্বর্ণেন্দু তার দিকে লোভের হাত বাড়ায়নি। স্কুলে থাকার সময় সে বান্ধবীদের কাছে শুনতো নানান ঘটনা। এদের মধ্যে যারা প্রেমে পড়তো তারা এসে গল্প করত। প্রেমে পড়া মাত্রই ছেলেরা চায় চুমু খেতে, বুকে হাত বোলাতে। তা না হলে প্রেম কিসের? মজা লাগতো শুনে। কলেজে পড়ার সময় এক স্কুলের বান্ধবীর 5 জনের সঙ্গে প্রেম করা হয়ে গিয়েছিল। তার দিকে তাকালেই অবন্তীর মনে হতো একে 5 জন ছেলে চুমু খেয়েছে। তখন গা গুলিয়ে উঠত, ঘেন্নাও লাগতো। মেয়েটার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল সে। কিন্তু স্বর্ণেন্দু তার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করে এসেছে। কখনো নিজেকে খেলো করেনি, বরং তাকে বাড়ি নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ওকে কেন মা অপছন্দ করছে? মায়ের সঙ্গে কথা বলতে হবে। রবিবার সংসারের কাজেই কেটে গেল। পেইং গেস্ট হিসেবে থাকতে গেলেও সঙ্গে বিছানাপত্র নিয়ে যেতে হবে। অন্তত একটা পাতলা তোশক, চাদর, বালিশ। ভাগ্যি ভালো বাড়িতে একটা তোশক তোলা ছিল। এটা বাবার বিয়ের আগের তোশক। মেসে থাকতে হতো বলে কিনেছিল, সিঙ্গেল। বিয়ের পর ওটা আর কাজে লাগেনি বলে মা তুলে রেখেছিল। বাবার অল্প বয়সের স্মৃতি। মা বলল, ওটা আর বাড়িতে রেখে কি হবে, তুই নিয়ে যা। বালিশের ওয়ার, চাদর কাচাকাচি করে নিতে হলো। প্রথম মাসটা এই দিয়েই চালাতে হবে, পরে একটু একটু করে কিনে নিতে হবে। দুপুরবেলায় অবন্তীর খেয়াল হলো সে যে পেইং গেস্ট হিসেবে একটা জায়গা পেয়েছে তা এখনো মাকে বলেনি। অথচ মায়ের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তার যাওয়ার জায়গা ঠিক হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর মা বলেছিল মাংসের গন্ধ আর সহ্য হয় না। সকালে ভাইদের ইচ্ছের কথা মাকে বলেছিল। মা খুব গম্ভীর হয়ে বলেছিল, এই তো সবে মানুষটা গেল, এর মধ্যেই মাংস খাবি? অবন্তী বলেছিল, মাছ খেতে যদি পারি তাহলে মাংস কি দোষ করলো? ওদের ইচ্ছে হয়েছে, রোজ তো খায় না। হাতের টাকা তো বেহিসাবির মতো খরচ করতে পারি না। একদিনই তো, তাছাড়া আমি তো মাইনে পাবই। অতএব মাংস এসেছিল। বাবার মৃত্যুর পর মা মাছ, মাংস, ডিম খাচ্ছে না। পেঁয়াজ আলাদা করা যাচ্ছে না বলেই খাচ্ছে। অবন্তী লক্ষ্য করত রাতে রুটির সঙ্গে আলু পেঁয়াজের চচ্চড়ি মা করবেই। সেটা খাওয়ার সময় বলতো লোকে শুনলে ছি ছি করবে। আশ্চর্য, এখনকার বিধবারা এসব মানে না, মানা উচিতও নয়। পেঁয়াজটা খাচ্ছি তাই বলে ওসব খেতে পারবো না। আর বাইরের লোককে জানানোই বা কি দরকার?
সেই মা বলল, এবার থেকে তুই মাংস রাঁধিস। আমি তো থাকছি না এখানে। যখন থাকবি তখন রাঁধবি। দাঁড়াও, কলকাতায় মেয়েদের থাকার জায়গা পাওয়া সহজ নয়। ছেলেদের জন্য হাজারটা মেস হোস্টেল আছে, মেয়েদের হাতে গোনা, চাইলেই জায়গা পাওয়া যায় না। সে কি রে, এই শুনি কলকাতায় ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ভাত ছড়াবার ক্ষমতা আমাদের আছে? মা গম্ভীর হয়ে গেল। তারপর নিজের মনেই বলল, মেয়েটার ঠিকানা জোগাড় করতে পারলে চিন্তা করতে হতো না। তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। অবন্তী মায়ের দিকে তাকালো। হোস্টেল না পাই, পেইং গেস্ট হিসেবে হয়তো থাকতে পারবো। পেইং গেস্ট? মা অবাক হয়ে তাকালো। হ্যাঁ, আজকাল মেয়েরাও থাকছে। কার বাড়িতে থাকবি, সেখানকার ব্যাটা ছেলেরা কেমন তা জানিস না, যদি মতলব খারাপ হয়। না না। হাসলো অবন্তী। অনেক মহিলা আছেন যারা একা বড় বাড়িতে থাকেন। তারা কয়েকটি মেয়েকে পেইং গেস্ট হিসেবে রাখেন, কারণ তাতে যেমন আয় হয় তেমনি সঙ্গীও পাওয়া যায়। ভদ্র মেয়ে? হ্যাঁ গো। কি জানি, তারা তো হোস্টেলের থেকে অনেক বেশি টাকা নেবে। খুব পার্থক্য হবে বলে মনে হয় না। তেমন হলে যাব না। না না, 2-1 মাস থেকে হোস্টেল খুঁজে নিস। ওই 2-1 মাস আমি কোনো মতে চালিয়ে নেব। মা তাড়াতাড়ি বলে উঠল। অবন্তী মায়ের দিকে তাকালো। মা কি বাবাকে ভালোবাসতো, অথবা বাবা কি মাকে? ওদের দুজনের চিন্তাভাবনা দুই মেরুর। সাহিত্যের কোনো খবর রাখে না মা। কবিতা দূরের কথা, গল্প উপন্যাস পড়তে সে কখনো মাকে দেখেনি। ভালোবাসা কি তা মায়ের কতখানি জানা কে জানে। সে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। তুমি কি স্বর্ণেন্দুকে অপছন্দ করো? মা চমকে গেল, চোখ ছোট হয়ে গেল। হঠাৎ এই প্রশ্ন? তোমার কথায় আমার মনে হয়েছে। না, সে ভদ্রলোক, স্কুলে পড়ায়, তাকে কেন আমি অপছন্দ করব? তবে হ্যাঁ, লোকে যদি আকথা কুকথা বলে তাহলে সত্যি কথা বলতেই হয়। তুই কুমারী মেয়ে, মাথার উপর বাবা নেই। মেয়ে ছেলের মাথার উপর গার্জিয়ান না থাকলে তাকে সবাই মাঠের ঘাস বলে মনে করে। যে কোনো গরু এসে নির্বিবাদে খেয়ে যেতে পারে। তোর নামে দুর্নাম রটছে। এটা যদি ওর কারণে হয় তাহলে আমি মেনে নেব কেন? এক হাতে তো তালি বাজে না, শুধু ওর কারণে কেন, আমিও দেখা করি। আমরা তো বন্ধুও হতে পারি। বন্ধু? হ্যাঁ। তুই কি পাগল? তোর চেয়েও কত বড় জানিস? বাহ, বড় হলে বন্ধুত্ব হতে পারে না? না, বন্ধুত্ব হতে হলে দুজনের মধ্যে কিছু কিছু মিল থাকতে হবে। তাছাড়া আমাদের সমাজে মেয়েরা পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। সমাজ বলতে? তোমার বাবার কাজের সময় যারা এসেছিলেন, বিয়ে থা ইত্যাদির সময় যাদের নেমন্তন্ন করা হয়, তাদের নিয়েই সমাজ। বাবা কিন্তু স্বর্ণেন্দুকে স্বীকার করে নিয়েছিল। কি স্বীকার করেছিল? তোর সঙ্গে টোটো করে ঘুরবে, সিনেমা দেখবে? বই পড়ে পড়ে বাস্তব বুদ্ধি চলে গিয়েছিল তার। তাছাড়া তখনকার সময় আর এখনকার সময় এক নয়। তোকে মনে রাখতে হবে তোর দুটো নাবালক ভাই আছে। কথাগুলো ক্রমশ বাঁকা পথ নিচ্ছে বলে আর কথা বাড়ালো না অবন্তী। আর একটু সময় যাক, মা নিশ্চয়ই ভুল বুঝতে পারবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো শীঘ্রই আপলোড করা হবে, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।